কয়দিন আগেই তো আমগো এলাকায় আসতে দেখলাম। সেই দিনও আমার দোকান থেকে চাল ডাল নিয়ে গেল। আরে কোন বাপ মার বুকটা জানি খালি হয়ে গেছে। মনে হচ্ছে এরা আত্মহত্যা করছে। ওই যে পুলিশের লোক আয়া পড়ছে মনে হয়, সাংবাদিক হয়েছে। স্যার, লাশ দেখে মনে হচ্ছে সুইসাইড করেছে। স্যার, কেউ বলছে সুইসাইড, কেউ কেউ বলছে খুন। আপনার কাছে কি মনে হচ্ছে মিস সিমি? চাক্ষুষ কোনো এভিডেন্স ছাড়া বলা কি ঠিক হবে স্যার? তা ঠিক, তারপরেও প্রাইমারি পর্যায়ে বডিগুলো দেখে আপনার কি মনে হচ্ছে, সুইসাইড না খুন করা হয়েছে? দেখে তো মনে হচ্ছে প্রেমজনিত কারণে সুইসাইড। ভালোবাসার কারণে দুজন দুজনার পরিবার একে অপরকে ভুলে যেতে বলেছে। প্রেমিক যুগল তারা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবে না বলে কসম করেছে, কিন্তু পরিবার তাদের ভালোবাসা দুশ্মন হয়ে দাঁড়িয়েছে, তাই তারা ঘর ছেড়েছে। পরে তারা নিজেদের ভালোবাসাকে ইতিহাসে সাক্ষী করে রাখবে বলে ফাইনালি পারিবারিক চাপের মুখে সুইসাইড করেছে। স্যার, ঘটনা একেবারে বাংলা সিনেমা কিয়ামত থেকে কিয়ামতের মতো। মিস সিমি, আপনার কি মনে হচ্ছে না আপনি ইদানিং একটু বেশি কথা বলছেন? আর শুনুন, আপনার কাছে দেখে এটি বাংলা সিনেমার কাহিনী মনে হলেও আমার কাছে মোটেও তা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এটি একটি ক্রিটিক্যাল মিস্টিরিয়াস ইনসিডেন্স, যার প্রতিটি পরতে পরতে রয়েছে সাসপেন্স অ্যান্ড ড্রামা। মফিজ মিয়া, জি স্যার।
এক বোতল ঠান্ডা পানি নিয়ে আসো। আনতাছি স্যার। নেতা, এত টেনশন করছেন কেন? টেনশন করলে তো আপনার প্রেশার বেড়ে যেতে পারে। কি বলছো বাহারুদ্দিন? টেনশন করব না? ওদের তো দুপুরে এসে লাঞ্চ করার কথা ছিল, এখন তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। স্যার পানি। ওরা যদি সিদ্ধান্তের কোনো পরিবর্তন করে থাকে তাহলে তো আমি খুব ছোট হয়ে যাব। নেতা, নেতা, আমার মনে হয় ওরা আসছে। এই বোতলটা নাও। দেন স্যার। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছিলে। আঙ্কেল, আমরা যথাসময় বের হতে চেয়েছিলাম, হঠাৎ হংকং থেকে আমার বিজনেস পার্টনার ফোন করে বলল আমার অফিসে তার প্রতিনিধি পাঠিয়েছে আচ্ছা আচ্ছা, বিশেষ জরুরি একটি ডিল নিয়ে কথাবার্তা বলার জন্য। ব্যাস বুঝতে পেরেছি। তুমি অফিসে চলে গেলে, তাদের সাথে ব্যবসায়িক আলোচনা করতে দেরি হয়ে গেল, এই তো? জি আঙ্কেল। না না না, দুঃখ প্রকাশ করতে হবে না। চলো মূল কাজটা সেরে নেই, তারপর চুটিয়ে গল্প করা যাবে। আসো আসো। জি আঙ্কেল, চলুন। চলো চলো বাবাজি, চলো। আসেন আসেন আসেন। জি, তোমরা thank you, সবাই uncle. বসো। বসো। বাহারুদ্দিন বসো। জি জি নেতা। লাঞ্চটা সেরে নাও, তারপর এনগেজমেন্টের কাজটা লাঞ্চের পরে করে ফেলবো। কি বলো ফাহাদ? না না আঙ্কেল, আগে এনগেজমেন্টের কাজটা সেরে ফেলি, তারপর লাঞ্চের পর্বটা করলে ভালো হয়। ফাহাদ কিন্তু কথাটা মন্দ বলেনি নেতা। মুরব্বীদের মুখে শুনেছি শুভস্য শীঘ্রম। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো তাই করো। করিম, জি স্যার। বেগম সাহেবাকে বলো শীতলকে সাজিয়ে এখানে নিয়ে আসতে। আচ্ছা স্যার। যাও। আঙ্কেল, আমি কিন্তু মহা ধুমধামের সাথে বিয়ের অনুষ্ঠানটা করতে চাই। করবে করবে, নেতা আজমল চৌধুরীর একমাত্র মেয়ে বলে কথা। অত্র এলাকায় টনক নড়িয়ে মহা সমারোহে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে। কি বলেন নেতা? হ্যাঁ, ফাহাদ চাইলে আমি পুরো এলাকাবাসীকে দাওয়াত করে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান করব। মারহাবা 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 মারহাবা। জি আঙ্কেল, আমার একটা শর্ত আছে। শর্ত? আমি বলছি কি, এই বিয়ের অনুষ্ঠানে যত টাকাই খরচ হোক না কেন, সব টাকা কিন্তু আমি দেব। না 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 না, তা কি করে হয়? তোমার বাড়ির অনুষ্ঠানে যা খরচ হয় তা তুমি করবে, আর আমার বাড়ির অনুষ্ঠানে যা খরচ হয় তা আমি করব। এটাই তো নিয়ম। এই নিয়ম আমি ভাঙতে চাই আঙ্কেল। বিয়ের পর তো আমি আপনার ছেলে হয়েই থাকব, অতএব সমস্ত দায় দায়িত্ব আমার। নেতা, এ তো দেখছি হীরের টুকরো ছেলে। আর আমার মেয়েটা? মেয়ের তো তুলনাই হয় না, একেবারে আগুনের পোড়া।
ইস, একেবারেই পাকাম, চুষে গেলে খুব মজা পাবো। কেমন বেহায়ার মতো তাকিয়েছে, যেন গিলে খাবে। আঙ্কেল, অনুমতি দিলে এঙ্গেজমেন্টের আংটিটা পরিয়ে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, করিয়ে দাও। নরম হাতের থাপ্পড়টা বড়ই মজা লেগেছে, বড়ই পুলকিত হলাম। এই, মেয়েদেরকে শুধু তোরা ভোগের সামগ্রী মনে করিস? আরে, মেয়েরা এখন শুধু নরম হাতে সোহাগ করে না, আঘাত করে বুঝিয়ে দেয় পুরুষদের তাগুত কতটুকু। বাহ বাহ, চমৎকার তোমার ডায়লগ। তোমার স্টাইল বড়ই সুন্দর, খুশি হলাম। খুশি হয়েছিস তো চলে যা, না হলে আরেকটা থাপ্পড় মেরে তোর দাঁত ফেলে দেব। থাম শীতল, হয়েছে, চল। না না, মারতে দাও, আমায় তাগদটা বুঝে নিতে দাও। কারণ যে হাত দিয়ে তাগদের মাপকাঠি মাপবে, সেই হাতই তো আমাকে আদর করবে, সোহাগ করবে। আস্তে আস্তে সময় মতো এমন ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিব, বিছানা ছেড়ে উঠতেই পারবে না। তোর এই নোংরা কথার জবাব আমি দেব। সবাইকে এক পাল্লায় মাপিস না। আয় চল, আয় চল। আল্লাহ, হয়ে গেছে। আর এখন শীতলের মা, জি। এখন শীতলকে নিয়ে ভিতরে যাও। আচ্ছা, চল মা, চল। বাহারুদ্দিন, জি নেতা। মেহমানদের নিয়ে খাবার টেবিলে চলে যাও। হ্যাঁ, সে আর বলতে হবে। জি জি, আসো, চলো, আসো, চলো, 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 চলো। চলেন ভাই, চলেন। জি নেতা। তুমি তো জানো শীতলের মা, এই আশরাফ চৌধুরী মুখ দিয়ে যা বলে সে তাই করে। সে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তে সে অটল থাকে। হ্যাঁ, জীবনভর তাই দেখেছি, কিন্তু আজ তোমার সিদ্ধান্ত বদলাতেই হবে। মানে মেয়ে আমাদের বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, বুঝতে শিখেছে। ওর মতামত ছাড়া আমাদের বিয়ে দেওয়া কি ঠিক হবে? শোনো, জমিনে চাষ করতে গেলে কেউ গরুকে জিজ্ঞেস করে চাষ করে না। ঠিক তেমনি আমার মেয়েকে আমি কোথায় বিয়ে দেব, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। তাই বলে জেনে শুনে একটা খুনি, সন্ত্রাসী, জেল খাটা দাগি আসামির সাথে আমাদের মেয়ে বিয়ে দেব? চুপ! আমাকে জ্ঞান দিতে এসো না। আমার সিদ্ধান্তে কেউ বাধার কারণ হয়ে দাঁড়ালে সে আমার যত আপনই হোক না কেন, তাকে আমি চরম আঘাত করত কোনো প্রকার দ্বিধাবোধ করব না। এটা আমার শেষ কথা। সব ভেঙে ফেলবো, কিচ্ছু রাখবো না, কিচ্ছু না। একটা গুন্ডা, বদমাশ, লুচ্চা, জেলখানা আসামির সাথে আমার মতামত ছাড়াই বিয়ে দিচ্ছে। না, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না, কিছুতেই না। না, সব ভেঙে ফেলবো, সব ভেঙে ফেলবো। আমি করবো না, বিয়ে করবো না। আমি
আমি সব ভেঙে ফেলবো। দরজা খুল মা, নিজেকে শীতল। শেষ করে দেব। না, তুমি চলে যাও। তোমাদের মতো কষাই বাবা মাকে আমি সহ্য করতে পারবো না। শীতল, দরজা খুল মা। আগে কথা শোন, দরজা খুল মা। না, আমি কিছু শুনতে চাই না, তুমি চলে যাও। শীতল, শীতল, তোর যদি ইচ্ছে না থাকে তাহলে এই বিয়ে হবে না। না, শীতল, ওই হৃদয়হীন পাষাণ চৌধুরীকে তুই কথা তুমি শুন, কিছু শোনাতে পারবে না। তুই কথা শুন মা। ওনার দরজাটা ইচ্ছার খুল। বিরুদ্ধে তুমি এতদিন কিছুই করতে পারোনি, তুমি আজও করতে পারবে না মা। তুই দরজা খুল। অতএব তুই আমার কথা শোন শীতল। পাগলামি করিস না মা, আমি কথা দিচ্ছি তোরা অমতে আমি বিয়ে দেব না মা। দরজা খোল শীতল। মা কথা শোন মা, আমার কথাটা শোন মা। কি হলো? শীতল, পাগলামি করিস না মা। মা তুই এত বড় সর্বনাশ করিস না মা, তো দোহাই লাগে, তুই নিজেকে শেষ করে দিস না। আমি থাকতে তুই এই কাজ করতে পারিস না। শীতল, 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 দরজা খুল মা, দরজা খুল মা, দরজা খুল শীতল। শীতল, 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 না মা, পাগলামি করিস না ছাড়ো মা। মা। কেন কেন তুমি আমাকে বাঁচালে মা? ওই অমানুষ পশুর সাথে সংসার করে তিলে তিলে না মরার চেয়ে একেবারে মরে যাওয়াই তো ভালো। না মা, না, তুই মরতে পারিস না, আমি তোকে বাঁচাবো। কেমন করে মা? প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও এই বিয়ে আমি বন্ধ করব। না মা, তুমি মরতে পারো না। তুমি শুধু আমাকে একটু সহযোগিতা করলে তুমিও বাঁচবে, আমিও বাঁচবো। কি বলছিস? কেমন করে? মা, আমি একটা ছেলেকে ভালোবাসি। হ্যাঁ? তোমার সহযোগিতা পেলে আমি ওই ছেলের সাথে পালিয়ে যাব। ঠিক আছে, তাতে যদি তুই সুখী হস আমিও খুশি হব। আমার উপর যত অত্যাচার নেমে আসুক তুই তোর ভালোবাসার মানুষের কাছে চলে যা। মা, হ্যাঁ, তুই তুই একটু দাঁড়া মা। মা, মা কি বলে গেল এটা? মাকে কথাটা বলা ঠিক হলো? মা যদি বাবাকে সব বলে দেয়? এই নে, এই ব্যাগে আমার সমস্ত গয়না আছে, আর আমার জমানো কিছু টাকাও আছে। নে, এখনই সুযোগ বুঝে তোকে আমি বাড়ি থেকে বের করে দেব। মা, মা, আমি ওদিকে তোর বাবাকে দেখছি, তুই রেডি হয়ে নে। ঠিক আছে। শীতল, হ্যাঁ শীতল, হ্যালো মিতুল, তুমি আমার শেষ ভরসা। আমি কিছুতেই বাবার পছন্দ করা ওই গুন্ডা সন্ত্রাসী খুনি ফাহাদকে বিয়ে করতে পারবো না। তুমি যদি আমার সাথে পালিয়ে যেতে রাজি না হও, আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না। না শীতল, না, তোমাকে আত্মহত্যা করতে হবে না। আমি এক্ষুনি রেডি হয়ে বের হচ্ছি, তুমিও রেডি হও। থ্যাংক ইউ মিতুল, থ্যাংক ইউ। আমি প্রস্তুত, আমি শুধু তোমার অপেক্ষা ছিলাম। শীতল শোনো, আমি ভাটিয়াকান্দি রাস্তায় তোমার জন্য অপেক্ষা করব, তুমি ওখানেই চলে আসবে। ঠিক আছে, আমি আসছি।
তাড়াতাড়ি চলো, তুমি টেনশন করো না তো। তাড়াতাড়ি আহা, আসো। তাড়াতাড়ি চলো, আমার খুব ভয় আরে আমি লাগছে। আসি তো। মিতুল, আসি তো। আমার খুব টেনশন হচ্ছে। টেনশন নিও না তো, চলো। কোথায় যাব, আরে কি করব, সামনে। কিছুই তো জানি না। আহা, শোনো, আমরা সবার প্রথমে রহমান চাচার কাছে যাব। কিন্তু মিতুল, রহমান চাচা আমাদের কিছু জন্য একটা কিছু না কিছু ব্যবস্থা একটা না করলে ব্যবস্থা আমরা করে কি রাখছে। করব বলো? শীতল, আমি আসি তো না। মিতুল, আমার নজর ফাঁকি দিয়ে এই এলাকার মানুষ তো দূরের কথা, জন্তু জানোয়ারও সীমানা পার হতে পারে না। আর তুই আমার হৃদয়ের ময়নাকে নিয়ে পার হয়ে যাবি? এই ফাহাদ, রাস্তা ছাড়। আমার ভালোবাসার মানুষের দিকে হাত বাড়ালে তোর ওই হাত আমি ভেঙে ফেলবো। তাই নাকি? এই ফাহাদের ফাঁদ থেকে বেরিয়ে যাওয়া খুব সহজ নয়। তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, আমি ওই ময়নাটার একটু আদর করে দেই, তারপর নিয়ে চলে যা। আমি কিচ্ছু বলবো না। ওই কুত্তার বাচ্চা, আমার ভালোবাসার মানুষের দিকে তুই কোন নজরে তাকাইছিস? নোংরা ভাষায় কথা বলছিস। আমি তোর চোখ উপড়ে ফেলবো, তোর জবান বন্ধ করে দিব। সময় মতো তোকে দেখে নিব। আয় আয় তোরা। শীতল, তাড়াতাড়ি চল, সন্ধ্যা গনিয়ে আসছে। তাড়াতাড়ি রহমান চাচার কাছে যেতে হবে। চলো চলো। চলো। শীতল, তুমি টেনশন করো না। সুন্দর, খুব সুন্দর। ভয় পেও না শীতল, উনি রহমান চাচা। বিপদে মানুষের উপকার করাই ওনার মূল উদ্দেশ্য। হ্যাঁ মা, মানুষ হয়ে মানুষের উপকার করাই তো মানব ধর্ম। প্রেম ভালোবাসা স্বয়ং বিধাতার দান। তাই তো কোনো প্রেমিক প্রেমিকার উপকারে আসতে পারলে নিজেকে বড় ধন্য মনে হয় মা। আমাকে ক্ষমা করবেন। না না, তুমি তো কোনো অন্যায় করনি, পাপ করনি। তোমাদের আগামী জীবন সুন্দর হোক, প্রেমময় হোক। জি চাচা। চাচা, নদী পারাপারে কোনো ব্যবস্থা করেছেন? হ্যাঁ বাবা, সব ব্যবস্থা করা আছে। ওই যে দেখো, ঘাটের মাঝিরে সব বলা আছে। জায়গা মতো আজগর ভাইয়ের আস্তানায় তোমাদেরকে পৌঁছে দেবে, কোনো চিন্তা করো না। আর এই কাগজখানা রাখো, এখানে তোমাদের বিষয়ে বিস্তারিত সব বলা আছে। আজগর ভাই সব ব্যবস্থা করে দেবে। ওনার ওখানে থাকা খাওয়ার জন্য কি কোনো টাকা পয়সা দিতে হবে? না না, টাকা পয়সার কোনো চিন্তা করতে হবে না।
উনি নিজ খরচেই শরিয়া মোতাবেক তোমাদের বিয়ে দিয়ে আনন্দ উৎসবের ব্যবস্থা করে দেবে। আপনি আমাদের বড় উপকার করলেন। এই নিন হাদিয়া স্বরূপ। না মা, সব বিষয়ে হাদিয়া নিতে নেই। তোমরা ভালো থাকলে আমি খুশি। যাও, আল্লাহর নাম স্মরণ করে যাও। চাচা, দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই অবশ্যই দোয়া করব। এবার যাও। আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাবধানে যেও। আহেন স্যার, আহেন স্যার, তাড়াতাড়ি আহেন। আসো স্যার, তাড়াতাড়ি আহেন স্যার। চাচা, আসসালামু আলাইকুম। এই আসো শীতল, আস্তে 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 আস্তে, হ্যাঁ সাবধানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো শীতল, বসো। আসসালামু আলাইকুম আসগর ভাই। পিরিতের নাও ভাসাইলাম বন্ধু তোর শোনে, কত ভালোবাসি তোরে অন্তর্যামী জানে। পিরিতের নাও ভাসাইলাম সখীরে তোর শনে, কত ভালোবাসি তোরে অন্তর্যামী জানে। জীবনে মরণে থাকবো রে তোর শনে, বুকের ভেতর রাখবো তোরে আদরে যতনে। জীবনে মরণে থাকবো রে তোর শনে, বুকের ভিতরে রাখবো তোরে আদরে যতনে। পিরিতের নাও ভাসাইলাম বন্ধু তোর শনে, কত ভালোবাসি তোরে অন্তর্যামী জানে। মনে মানে না আমার প্রাণে মানে না, তুই ছাড়া অবুঝে মন কিছুই বোঝে না। মনে মানে না আমার প্রাণে মানে না, তুই ছাড়া বুঝে মন কিছুই বোঝে না। বন্ধুরে ও বন্ধুরে থাক না আমার অন্তরে, সখীরে ও সখীরে থাক না বুকের ভিতরে, আমায় ছেড়ে দূরে যাস না। পিরিতের নাও ভাসাইলাম সখীরে তোর শনে, কত ভালোবাসি তোরে অন্তর্যামী জানে। হৃদয় মাঝারে আমি রেখেছি তোরে, তুই ছাড়া কোনো কিছু ভালোই লাগে না। হৃদয় মাঝারে আমি রেখেছি তোরে, তুই ছাড়া কোনো কিছু ভালোই লাগে না। সখীরে ও সখীরে থাক না আমার অন্তরে, বন্ধুরে ও বন্ধুরে থাক না বুকের ভিতরে, তুই কভু দূরে হারাস না। পিরিতের নাও ভাসাইলাম বন্ধু তোর শনে, কত ভালোবাসি
ভাসাইলাম সখীরে তোর সনে কত ভালোবাসি তোরে অন্তর্যামী জানে জীবনে মরণে থাকবো রে তোর সনে বুকের ভেতর রাখবো তোরে আদরে যতনে জীবনে মরণে থাকবো রে তোর সনে বুকের ভিতরে রাখবো তোরে আদরে যতনে প্রীতের নাও ভাসাইলাম বন্ধু তোর সনে কত ভালোবাসি তোরে অন্তর্যামী জানে। সবাইকে খোশ আমদেন। আপনারা সবাই শান্তভাবে বসুন। আপনাদের সকলের ফরিয়াদ আজগর ভাই শুনবেন। দেখেন ভাই, উনি কোনো মিথ্যাচার, অনাচার, অনিয়ম একদম পছন্দ করেন না। আপনারা এই তিনটা জিনিস থেকে সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। এই বসো 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 বসো। কেমন আছেন সবাই? জি বসুন। ভালো। এখন আপনারা একজন একজন করে ফরিয়াদ করুন। আজগর ভাই, আমি খুব গরিব মানুষ। আমার ঘরে বিবাহযোগ্য মেয়ে। এলাকার একটা বখাটে ছেলে আমার মেয়েরে খুব বিরক্ত করে। ওই ছেলের হাত থেকে আমার মেয়েটাকে বাঁচান, আর আপনি আমার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন। জাকি, জি। ওনার মেয়ের বিবাহের ব্যবস্থা করেন। হ্যাঁ হ্যাঁ। ফান্ড থেকে 2 লক্ষ টাকা দিয়ে দিবেন। জি জি। আর ওই ছেলেটাকে, ওনার মেয়েকে যে বিরক্ত করে, যার কারণে মেয়ের বিয়ে দিতে পারছে না, আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করেন। অবশ্যই শাস্তি হবে, অবশ্যই। আজগর ভাই, আমার বাবা মারা যাওয়ার আগে একটা জায়গা রেখে গেছে, ওই জায়গাতে এতিমখানা আছে। কিছু লোক ওই এতিমখানাটা ভাঙ্গা দিয়া ওরা খামার বানাইতে চাইতেছে। তো ওই এতিম বাচ্চাগুলা কোথায় যাইব, এটার একটা ব্যবস্থা করেন আজগর ভাই। জাকি ভাই, জি। ওনার জমির উপরে এতিমখানা আছে, খুবই ভালো কথা। ও যে এতিমখানা করেছে, সে এতিমখানা অন্য কেউ দখল করে নিয়েছে। তার ভিটামাটি তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। জি জি। আর যে অন্যায় করেছে তারও শাস্তির ব্যবস্থা করেন। অবশ্যই করুন। আজগর ভাই, আমার মাইয়াটা ভালো রেজাল্ট করছে। অহন শহরে থেকে লেখাপড়া করতে চায়। ও চায় অনেক বড় ডাক্তার হইব। আপনি তো জানেনই আমার নুন আনতে পান্তা ফুরায়। আপনি কোন কেমনে আমি ওর এই স্বপ্নটা পূরণ করি? জাকি ভাই, উনি অনেক কষ্ট করে সন্তানকে লেখাপড়া শেখাচ্ছে। ওনার বড় স্বপ্ন ওনার মেয়ে শিক্ষিত হবে, অনেক দূর লেখাপড়া করেছে। আর কিছু সাহায্য দিলে হয়তো আরো উপরে যেতে পারে। আজ থেকে ওনার মেয়ের লেখাপড়ার সমস্ত দায়িত্ব আমি নিলাম। আলহামদুলিল্লাহ। ওনার মেয়ের কাছ থেকে জেনে নেবেন লেখাপড়ায় কিরকম খরচ লাগতে পারে। যত দূর লেখাপড়া করতে চায় তত দূরের টাকা তাকে দিয়ে দিবেন। শিক্ষাই সাদগায়ে জারিয়া। ঠিক আছে, আপনারা আজকে আসেন, কালকে এসে ওনার কাছ থেকে সবকিছু নিয়ে যাবেন। যান আপনারা। আসি আজগর ভাই, আসসালামু আলাইকুম। যান আপনারা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই বসো বসো বসো। জাকি ভাই, জি। বাইরে যাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ, আমি আর কারে নিয়ে বাঁচু? ভাবি শান্ত। বাবা মা, তুই আমার লাগে একবার আল্লাহরে ডাকেন ভাবি। কথা কও বাবা, কথা কও মামুন। আল্লাহ রে, ভাবি শান্ত। একমাত্র তোরে অবলম্বন করে বাইচ্চা ছিলাম রে বাপ। একবার তুই কথা ক বাবা, একবার তুই কথা ক। মামুন, কথা ক বাবা। চেয়ারম্যান সাহেব, তারা যেই পাপ কাম করছে তাগর দেখ মাটিতে পুইতা পাথর মাইরা তাকে শাস্তি দাও। চেয়ারম্যান সাহেব, আলিম ভাই ঠিকই কইছে। ওদের ওদের একটা 25 শিক্ষা দেওয়া দরকার।
থামেন আপনারা। আগে আমাকে শুনতে হবে। এই ছেলে, এতক্ষণ যে ঘটনাগুলো শুনলাম তা কি সত্য? জি চেয়ারম্যান সাহেব, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আমাদের পরিবার থেকে তা কিছুতেই মেনে নিচ্ছিল না, তাই আমরা চিন্তা করি আমরা দূরে কোথাও গিয়ে সংসার করব। চেয়ারম্যান সাহেব, আমাদের সংসার করতে দিন, আমাদের সুখে থাকতে দিন। এই মেয়ে, তোমার কি মতামত? চেয়ারম্যান সাহেব, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। বাসা থেকে কোনোভাবে আমাদেরকে মেনে নিচ্ছিল না। আপনি আমাদের দুজনকে বাঁচার একটা ব্যবস্থা করে দিন। আপনি যেতে দিন আমাদের। আমরা অনেক দূরে চলে যাব। আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচতে পারবো না। ওরা পাপ করছে, ওগো শাস্তি দিতে হইব, বুঝছেন? ওগো শাস্তি চাই। এই গ্রামের মানুষ সম্মান করছে সব। থামেন থামেন, আপনারা উত্তেজিত হবেন না। আমাকে বিষয়টি নিয়ে ভাবতে দিন। আমি তো জনপ্রতিনিধি, ইচ্ছে করলেই অনেক কিছু করতে পারি না। তাই আমার সিদ্ধান্ত আমি আপনাদের জানাচ্ছি। এদেরকে আইনের হাতে তুলে দাও। আমি থানায় ফোন করে দিচ্ছি, আইন তাদের ব্যবস্থা নেবে। থামুন চেয়ারম্যান সাহেব। আসগর ভাই। চেয়ারম্যান সাহেব, আপনি তো ভালোভাবেই জানেন যে এই এলাকার মানুষের সুখে দুঃখে সবসময় আমি তাদের পাশেই ছিলাম। ওরা দুজনকে ভালোবেসেছে। ওরা দুজনকে বিয়ে করে সুখে সংসার করতে চায়। এতে তো অন্যায়ের কিছু দেখি না। একজন মানুষ তো আরেকজন মানুষকে ভালোবাসতেই পারে। ওরা যদি নিজেদের ভালোবেসে সুখে থাকতে চায়, আপনারা বাধা দিচ্ছেন কেন? চেয়ারম্যান সাহেব, আমি আমার নিজ দায়িত্বে ওদের দুজনকে আমার কাছে নিয়ে যেতে চাই। আমি নিজে থেকে ধুমধাম করে ওদেরকে বিয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, আসগর ভাই যেহেতু দায়িত্ব দিয়েছে তখন আমাদের আর কোনো চিন্তা নেই। কি বলেন আপনারা? আর শুনেন আপনারা, আগামীকাল সকালে আপনাদের সবার দাওয়াত আমার বাড়িতে, ওদের বিয়ের দাওয়াত। চেয়ারম্যান সাহেব, আপনি আসবেন কিন্তু, আমি খুব খুশি হব। আমি তাহলে আসি। আসো তোমরা, আসো। আল্লাহ হাফেজ। আসো তোমরা। স্যার, উনি হচ্ছে এই বাড়ির মালিক, মিস্টার আলী। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এ বাসার মালিক আপনি? জি স্যার। আচ্ছা, গত শুক্রবার যে লাশ দুটো পাওয়া গেছে, তারা তো আপনার এখানেই থাকতো, তাই না? ওরা যখন আমার বাড়িতে উঠছে স্যার, ওদের 2 মাসের ভাড়া অ্যাডভান্স দেওয়ার কথা ছিল স্যার, কিন্তু আমাকে দিয়েছে 1 মাসের টাকা। এরপরে শুনি কি স্যার, এই রানিং মাসেই এর ভিতরে শুনি কোথায় জানো তারা দুইজনে মারা গেছে স্যার। আচ্ছা, বাড়ি ভাড়া নেওয়ার সময় ওরা আপনাকে কোনো এভিডেন্স দিয়েছিল? আই মিন, ওরা যে হাজব্যান্ড ওয়াইফ, এই মর্মে কোনো কাগজ? জি স্যার, কাবির নামার ফটোকপি দিছে যখন আমার ঘরটা ভাড়া নিছে, আর হলো আপনার ওই যে ভোটার আইডি কার্ডের ফটোকপিও দিছে। আচ্ছা, যেদিন ঘটনাটা ঘটেছে সেদিন কি ওদের দরজা বন্ধ ছিল না খোলা ছিল? জি স্যার, ওদের দরজাটা খোলাই ছিল। আর ওদের ঘরের মধ্যে কি এমন কোনো এভিডেন্স পেয়েছেন যেটি দিয়ে আপনি আমাদেরকে সাহায্য করতে পারেন? জি স্যার, একটা ডায়েরি পাওয়া গেছে স্যার। ডায়েরি? তবে একটা কাজ করুন, আপনি দ্রুত যে ওই ডায়েরিটা আর ওই কাবিন নামার যে কি ফটোকপি না কি যেন বললেন, সেটি নিয়ে আসুন। জি স্যার। স্যার, কাবিন নামার কথা শুনে আমার মনের মধ্যে কেমন যেন একটা ফিল হচ্ছে। এই সিচুয়েশনে আপনার এগুলো ফিল হচ্ছে? বিহেভ ইয়োরসেলফ। সিমি স্যার আসছে। এই যে স্যার, এখানে সব কিছু আছে। আমি দেখছি। ধরুন। আচ্ছা শুনুন। জি স্যার। ফার্দার ইনফরমেশনের জন্য আপনার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আবার আপনার এখানে আসবো। ওকে স্যার। চলুন। আসসালামু আলাইকুম। যদিও ওনার মানসিক অবস্থা ভালো না, তাও দেখছি।
আপনারা? স্যার, ওনার আইনের লোক। আমি বিপ্লব। আমি সিমি। ও আচ্ছা, বসুন। আমার মেয়ে সাদিয়া কেন আত্মহত্যা করেছে সেটাই তো জানতে এসেছেন। আপনি ঠিক বলেছেন। আমরা সাদিয়ার সুইসাইড কেসটা ইনভেস্টিগেশন করছি, তাই এই কেসটা নিয়ে আমরা আপনার সঙ্গে আলাপ করতে এসেছি। বলুন, আপনারা কি জানতে চান? আমরা জানতে চাই কেন আপনার মেয়ে আত্মহত্যা করলো। আপনার এত বড় বাড়ি থাকতে সে ভাড়া থাকতো কেন? আর মামুনের সাথে কেনই বা আপনার মেয়ের বিয়ে হলো? আপনাদের বলি, মামুন হচ্ছে গিয়ে আমার স্ত্রীর বান্ধবীর ছেলে। আমার স্ত্রীর প্রতি ভালোবাসা দেখিয়েই আমি ওকে এই বাড়িতে জায়গা দিয়েছিলাম। উদ্দেশ্য হচ্ছে ও আমার বাড়িতে থাকবে, লেখাপড়া করবে, মানুষ হবে। ওর সব দায়িত্ব আমি নিয়েছিলাম। তার কারণ হচ্ছে ওর বিধবা মায়ের দুঃখ যেন ও দূর করতে পারে, ওর মায়ের স্বপ্ন যেন ও পূরণ করতে পারে। ব্যাস, এই জন্যই ওকে আমি এখানে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু একদিন শখের নাও ভাসাইলাম রে তোরি লাগিয়া, থাকতে চাই না একা একা তোকে ভুলিয়া। বাহ সাদিয়া, এত সুন্দর গিটার বাজিয়ে কে গান গাচ্ছে রে? আমারও তো সেই একই প্রশ্ন, কে এত সুন্দর করে গান করছে? কেন, তুই জানিস না? ও মা, আমি কি করে জানবো? তোরা তো জানিস কতদিন পর আজ বাড়িতে ফিরলাম। আচ্ছা চল দেখি গিয়ে কে বাজাচ্ছে। চল চল। শখের নাও ভাসাইলাম রে তোরি লাগিয়া, থাকতে চাই না একা একা তোকে ভুলিয়া। শখের নাও ভাসাইলাম রে তোরি লাগিয়া, থাকতে চাই না একা একা তোরে ভুলিয়া। তোর হাসি বদন খানি দেখতে ভালো লাগে, ভালোবাসা দেব তোকে সাধ মনে জাগে। শখের নাও ভাসাইলাম রে তোরি লাগিয়া, থাকতে চাই না একা একা তোকে ভুলিয়া। হৃদয়টারে বৈঠা কইরা উড়াইলাম আজ পাল, তোরি প্রেমে পাগল পরাণ তোর নেশায় মাতাল। হৃদয়টারে বৈঠা কইরা উড়াইলাম আজ পাল, তোরি প্রেমে পাগল পরাণ তোর নেশায় মাতাল। তোকে নিয়ে পাড়ি দেব অথই দরিয়া, অথই দরিয়া।
ভাসাইলাম রে তোরি লাগিয়া, থাকতে চাই না একা একা তোকে ভুলিয়া। চোখের নাও ভাসাইলাম রে তোরি লাগিয়া, থাকতে চাই না একা একা তোকে ভুলিয়া। চাতক চোখের চাহনিতে মন যে পাগল পারা, থাকতে চাই না এক মুহূর্ত বন্ধুরে তুই ছাড়া। ও চাতক চোখের চাহনিতে মন যে পাগল পারা, থাকতে চাই না এক মুহূর্ত বন্ধুরে তুই ছাড়া। জনম জনম রাখবো তোকে বুকে ধরিয়া আপন করিয়া। শখের নাও ভাসাইলাম রে তোরি লাগিয়া, থাকতে চাই না একা একা তোকে ভুলিয়া। শখের নাও ভাসাইলাম রে তোরি লাগিয়া, থাকতে চাই না একা একা তোকে ভুলিয়া। তোর হাসি বদন খানি দেখতে ভালো লাগে, ভালোবাসা দেব তোকে সাধ মনে জাগে। শখের নাও ভাসাইলাম রে তোরি লাগিয়া, থাকতে চাই না একা একা তোরে ভুলিয়া। বাহ, আপনি তো খুব সুন্দর করে গিটার প্লে করেন, গানের গলাটাও বেশ মিষ্টি। ধন্যবাদ। কিন্তু কে আপনি? আপা, ওনার নাম মামুন। ওই যে আপনার মায়ের বান্ধবীর পোলা, মানে ওই যে মগো গেস্ট রুম আছে না, ওহিনে থাহে, মানে মগো মেহমান রুমে থাহে। ও, খাইয়ে লইয়া সুন্দর করিয়া রাইতে টুলুত করে ঘুমাই যায়। ও আচ্ছা। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছি। কিভাবে? ছবিতে আপনাকে দেখেছি। বুঝেছি। জানেন, গিটার আমার ভীষণ ভালো লাগে। আপনি আমাকে গিটার শেখাবেন? চাচা যদি পারমিশন দেয় তাহলে আমি আপনাকে শেখাতে পারি। সাদিয়া, এখন ভেতরে চল তো, আমার অবস্থা খুব খারাপ। হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, চল ভেতরে চল। নয়ন ভাই, তুমি গাড়ি থেকে ব্যাগগুলো নিয়ে এসো। এই চল। হ্যাঁ চল। ভেতরে যাই। চিক 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 চিক। খুব ভালো তো। সাদিয়া, এই সাদিয়া, এই দেখ না, নতুন একটা গেম ডাউনলোড করেছি। আয় না, এই দেখ না, কি সুন্দর একটা গেম। তোরা দেখ। ওয়াও, আরে আয় না। আপামনি, আপামনি, চা নাস্তা দিলাম, খাইলন। কি করিস সাদিয়া? আয় না। আরে বাদ দে তো, বই পড়ে মহাপণ্ডিত হয়ে যাচ্ছে। নয়ন ভাই, আমি একটু বাইরে গেলাম, চাচা জান আসলে বলবেন আমার ফিরতে একটু দেরি হবে। আরে মামুন ভাই যে, আসুন, এদিকে আসুন। আমি এখন একটা কাজে বাইরে যাচ্ছি। আরে আসুন তো, আমাকে গিটার শেখাবেন না? আপনি চাচার সাথে কথা বলে নিন, চাচা যদি পারমিশন দেয় তাহলেই শেখাবো। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার ইচ্ছেটাকে বাবা সবসময় প্রাধান্য দিয়েছেন। আমার বিশ্বাস বাবা না করবেন না। কি বিশ্বাস রে মা? কোন ব্যাপার? কোন ব্যাপারে আমি মানা করব না?
এই তো বাবা এসে গেছে। হ্যাঁ, কি হয়েছে বলতো? বাবা, হ্যাঁ, আমি মামুন ভাইয়ের কাছে গিটার শিখতে চাই। শিখতে চাও? শিখবে, কিন্তু মামুন ভাই বলেছে তুমি পারমিশন না দিলে শেখাবে না। ও ঠিক আছে, পারমিশন দিলাম, কিন্তু ডিসিপ্লিন, মানে যে যার জায়গা থেকে নিজেদের কন্ট্রোলে রাখবে। আমি বলতে চাচ্ছি শালীনতার ভিতরে যা কিছু করবে, শিখবে, সবকিছু করতে পারবে। শালীনতাটা বজায় রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে, আমি এখন একটু ভেতরে যাই, বিশ্রাম নেব, অনেক পরিশ্রান্ত আমি। থ্যাংক ইউ বাবা। আমার লক্ষ্মী মা, ভালো থাকিস। এই তোমরা নাস্তা করো। হ্যাঁ। জি আঙ্কেল। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। জি খাইলেন? মামুন ভাই, আমি বললাম না বাবা আমাকে না করবে না। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। মামুন ভাই, আজ থেকেই কিন্তু আপনি আমাকে গিটার শেখাবেন। আচ্ছা। আপমনি, আমনের বাপের একমাত্র আদরের মাইয়ে হলো আমনে। এমন কোনো কাজ করবেন না যে আপনার বাপের মান ইজ্জত যায়, মনে কোনো কষ্ট পায়। ও নয়ন ভাই, তুমি সবসময় বেশি কথা বলো। ও সরি 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 সরি। আরে আপনি? কি হয়েছে আপনার? কই কিছু না তো। আপনি কিছু লুকাচ্ছেন। আপনি কাঁদছিলেন কেন? আরে না, অন্ধকারে চোখে একটা পোকা গিয়েছিল তাই। প্লিজ মামুন, কিছু লুকাবেন না, বলুন কিসের কষ্ট আপনার? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের? পুরো জীবনটাই তো আমার কষ্টের। পৃথিবীতে বেঁচে থাকতে হলে কাউকে না কাউকে জীবনে খুঁজে নিতে হয়, যার কাছে জীবনের সবকিছু শেয়ার করা যায়। আমি আপনার জীবনের সেই একজন ব্যক্তি হতে চাই। দেবেন আপনার হাতটা? সবকিছু আমায় খুলে বলো মামুন, খুলে বলো। আচ্ছা শোনো তাহলে, কোনো একদিন আমাদেরও সবকিছু ছিল। সোনাপুরের জোরদার ছিল আমার বাবা, মাঠ ভর্তি সোনালী ধান আর গোয়াল ভরা গরু মহিষ ছিল আমাদের। আমার মা আর তোমার মা ছিল ছোটবেলার সই, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। সর্বনাশা নদী আমাদের সব ফসলের জমি কেড়ে নিল। কষ্ট সহ্য করতে না পেরে আমার বাবা ব্রেন স্ট্রোকে মারা গেল। সীমাহীন অভাব নেমে এলো আমাদের জীবনে। মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। জীবনের সাথে এখনো যুদ্ধ করছি আমি। আমাকে অনেক বড় হতে হবে, মায়ের মুখে হাসি ফোটাতে হবে। তোমার এই যুদ্ধে আজ থেকে আমিও তোমার সঙ্গী মামুন। নেবে আমায়, নেবে তোমার সাথে? কিন্তু সব সম্পর্কের মাঝে কিন্তু থাকে না মামুন। তোমার কষ্টের ভাগ কিছুটা হলেও আমাকে দাও। আমি তোমায় আমার জীবনের সমস্ত সুখ দিয়ে তোমার জীবনটা রাঙিয়ে দেব। কি নেবে না আমায়?
নজরে রাখিয়া তোমারে ভালোবাসিব যতনে। আদরে আদরে রাখিব তোমারে ভেবেছি মনে মনে। নজরে নজরে রাখিয়া তোমারে ভালোবাসিব যতনে। আদরে আদরে রাখিব তোমারে ভেবেছি মনে মনে। জানো না নীল নয়না তুমি ভালোবাসা জীবনে। নজরে নজরে রাখিয়া তোমারে ভালোবাসিব যতনে। আদরে আদরে রাখিব তোমারে ভেবেছি মনে মনে। অন্তরে বাহিরে তুমি শুধু তুমি, আর থাকে না তো কেউ। তোমার ভালোবাসা মন যমুনায় তুলেছে প্রেমের ঢেউ। অন্তরে বাহিরে তুমি শুধু তুমি, আর থাকে না তো কেউ। তোমার ভালোবাসা মন যমুনায় তুলেছে প্রেমের ঢেউ। আমার যত প্রেম সবই তোমায় ঘিরে, তুমি আশার আলো জীবনে। নজরে নজরে রাখিয়া তোমারে ভালোবাসিব যতনে। আদরে আদরে রাখিব তোমারে ভেবেছি মনে মনে। তোমায় চাই মন দিবস নিশি, তোমাকে বড় ভালোবাসি। যেও না দূরে প্রাণ সজনী, থাকো আমার পাশাপাশি। তোমায় চায় মন দিবস নিশি, তোমাকে বড় ভালোবাসি। যেও না দূরে প্রাণ সজনী, থাকো আমার পাশাপাশি। বুকের জমিন শূন্য তুমিহীন, তুমি ছাড়া কিছু বুঝি না। নজরে নজরে রাখিয়া তোমারে ভালোবাসিব যতনে। আদরে আদরে রাখিব তোমারে ভেবেছি মনে মনে। নজরে নজরে রাখিয়া তোমারে ভালোবাসিব যতনে। আদরে আদরে রাখিব তোমারে ভেবেছি মনে মনে। জানো না নীল নয়না তুমি ভালোবাসা জীবনে। নজরে নজরে রাখিয়া তোমারে ভালোবাসিব যতনে। আদরে আদরে রাখিব তোমারে ভেবেছি মনে মনে। এই গিটার শিখতে গিয়েই মামুন ও সাদিয়া খুব কাছাকাছি চলে গিয়েছিল। দিন যায়, মাস যায়, ওদের মধ্যে ভালোবাসাটা বাড়তে থাকে। এই অধিকার বোধ প্রতিষ্ঠা করতে গিয়েই মামুন ও সাদিয়া খুব অন্তরঙ্গ হয়ে যায় এবং ওদের কিছু অন্তরঙ্গ মুহূর্ত আমার চোখে ধরা পড়ল।
ওকে খারাপ ওই যে ওই যে চাচা, আপনি এত রাতে আমাকে কিছু বলবেন? হ্যাঁ, বলবো বলেই তো তোমার কাছে এলাম। আপনি নয়ন ভাইকে দিয়ে আমাকে ডেকে পাঠালেই তো পারতেন। এত রাতে কেন কষ্ট করে আমার ঘরে এলেন? মামুন, আমি চাই দিনের আলো ফোটার আগেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। কেন চাচা? কি এমন বড় অন্যায় করেছি আমি যে এত রাতে আপনি আমাকে চলে যেতে বলছেন? কি অন্যায় করেছো আর কি করনি সেই যুক্তি তর্কে আমি তোমার সাথে যাব না। আমি শুধু জানি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, এটাই আমার শেষ কথা। আপনার বাড়িতে যদি আপনি আমাকে না রাখেন আমি তো জোর করে থাকতে পারবো না। তবে এই রাতে আমি কোথায় যাব? কোথায় যাবে সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার বাড়িতে তুমি থাকতে পারবে না, তোমাকে চলে যেতেই হবে। আর একটা কথা, কোনোদিন এই বাড়ি মুখ হওয়ার চেষ্টা তুমি করবে না, আর সাদিয়ার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা তুমি ভুলেও করবে না, এটা আমার নির্দেশ। আর সাদিয়া যদি নিজেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে? করবে না, ও আমার মেয়ে, আর যদি করে ওকে আমি বোঝানোর চেষ্টা করব। আর জীবন হচ্ছে শিলার মতো শক্ত, শত ঘাত প্রতিঘাতে টুকরো হবে কিন্তু ভেঙে যাবে না। 1 ঘন্টার ভিতর তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে, এটা আমার আদেশ, ঠিক আছে? 1 ঘন্টা। মামুনকে আমার এই বাড়ি থেকে বিদায় করে ভাবলাম সাদিয়াকে আমি নিয়ন্ত্রণে আনতে পারবো, কিন্তু না, ওদের ভালোবাসার গভীরতাটা এত গভীরে পৌঁছেছিল তা আমি আজ করতে পারিনি, মানে বুঝতেই পারিনি। দাঁড়াও, কোথায় যাচ্ছ এত রাতে? সেটা তোমার অজানা নয় বাবা। তোমার মেয়ে এত রাতে কোথায় যাচ্ছে? মানে? তুমি জেনেই যখন না জানার ভান ধরেছ, তাহলে বলি শোনো, আমি মামুনের কাছে যাচ্ছি। মামুনের কাছে যাওয়ার মানে কি তুমি জানো? হ্যাঁ জানি, আর জেনে বুঝেই তোমার বাড়ির ত্রিসীমানা ছেড়ে চলে যাচ্ছি। সব জেনে বুঝেও তুমি যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কারণ আমি মামুনকে ভালোবাসি বাবা। আরে ও কি খাওয়াবে তোমাকে? নিজে এখনো শির দ্বারা সোজা করে দাঁড়াতে শেখেনি, দাঁড়াতে পারবেও না কোনোদিন। তোমাকে বহন করতে পারবে? বলতে পারো? পারবে বাবা, পারবে। ভালোবাসার শক্তি মামুনকে শক্তি যোগাবে, আগামীর পথ দেখাবে বাবা। সাদিয়া, একটা কথা শুনে রাখো, আমি তোমাকে বাধা দিয়ে বাপ মেয়ের সম্পর্কের তিক্ততা বাড়াতে চাই না, তবে এটাও তুমি শেষ কথা শুনে রাখো, এই বাড়িতে তুমি আর কোনোদিন ফিরে আসতে পারবে না। ক্ষুধা নিবারণের জন্য যদি 1 ফোঁটা খাবারের প্রয়োজন হয়, বেঁচে থাকার জন্য যদি 1 ফোঁটা রক্তের প্রয়োজন হয়, তবু তোমার মেয়ে কোনোদিনও তোমার চৌকাঠে এসে দাঁড়াবে না বাবা। নিজের প্রতি খেয়াল রেখো, ভালো থেকো। আসি।
শুনুন, কোনো রকম ভয় না করে আপনার মনে যা আছে সব খুলে বলুন। আপনার ছেলে যে আত্মহত্যা করেছে সেটি আপনি জানেন? না, আমার মামুন আত্মহত্যা করতে পারে না। কিন্তু আমরা তো আপনার ছেলের নিজের হাতের লেখা স্বীকারোক্তি পেয়েছি। না, এমন হতে পারে না। আমার ছেলে এমন কাজ করতে পারে না। আপনি দেখুন তো, এটা কি আপনার ছেলের হাতে লেখা? হ্যাঁ, আমার মামুন এমন কাজ করতে পারে না। নিশ্চয়ই কেউ এমন কাজ তাকে করার জন্য বাধ্য করেছে। আপনার ছেলে যে আপনার বান্ধবীর মেয়েকে বিয়ে করেছিল সেটি কি আপনি জানতেন? বিয়ে করেছে? এমন কিছু আমাকে পরিষ্কার করে বলেনি, তবে বলেছিল সে একটা মেয়েকে ভালোবাসে। মামুন কাকে ভালোবাসে সেটা আমাকে বলেনি। মা! হ্যাঁ? ও মা! মামুন! মা! কি রে বাবা? মা, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি। হঠাৎ করে তুই, ব্যাপারটা কি? মা, আমার একটা কাজ আছে, আমার ঢাকায় যেতে হবে, তাই তোমার দোয়া নিতে আসলাম মা। হঠাৎ করে ঢাকায় যাবি মানে বুঝলাম না। তোর বাপ তো মইরা গেল, তোর কোনো দায়িত্বই পালন করতে পারলো না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি চাকরি করব, বিয়ে করব, সংসার করব। তুমি আমি আর সে মিলে একটা ছোট্ট সংসার করব মা। তুমি আমি সেটাকে বাপজান যে তোর মন কাইরা নিল? সেটা বলবো না মা। মা রে বলবি না? এখন না মা, সময় হোক তোমার সাথে সেই মেয়েটার পরিচয় করিয়ে দেবো মা। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় থাকু। মা, এবার তুমি আমারে বিদায় দাও, ওইদিকে আবার বাস ছাড়ার সময় হয়ে গেছে মা। তুমি আমার জন্য দোয়া কইরো। আচ্ছা বাবা, বাইসে থাক, বাইসে থাক, সাবধানে যাস বা। আসি মা, তুমি চিন্তা করো না, বাবা ভালো থেকো। আল্লাহ তোর বাঁচা রাখো, সাবধানে যাইস। আল্লাহ হাফেজ। আপনার ছেলের সঙ্গে কি আপনার রেগুলার যোগাযোগ হতো? আমার ছেলের সাথে প্রতিদিনই মোবাইলে কথা হইতো। আচ্ছা, আপনার ছেলের সঙ্গে আপনার লাস্ট কবে কথা হয়েছিল? এই গত 2 দিন আগে। 2 দিন আগে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা, কাইফা ভালো আছি, হালুকা? ভালো আছি। কেমন বসেন, বসেন। আছি? আপনি কেমন আছেন? ভালো আছি। হ্যাঁ? সমস্যা নেই, ও আমার ছোট, ওর মাথায় একটু সমস্যা আছে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস্টার শেখ সুলাইমান, হ্যাঁ বলেন বলেন। আপনি আমার পুরনো ব্যবসায়িক পার্টনার। দীর্ঘদিন যাবত আমরা একসাথে ব্যবসা করে আসছি। আপনার প্রোডাক্ট রেডি, চেক করে দেখতে পারেন। ঠিক আছে ঠিক আছে, একটু একটু করে মিস্টার আজগর আলী ভাই, আপনার প্রতি আমার বিশ্বাস বেড়ে গেছে। আপনি দেখেন আপনার জিনিস ঠিক আছে কিনা, দেখেন দেখেন। 100% ওকে। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভালো থাকবেন। আমি ভালো আছি, আপনি ভালো থাকেন।
ইনশাল্লাহ আবার দেখা হবে। দেখা হবে। ওকে ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন বেরসিক রে বাবা, কোথায় একটু প্রেম করব, এত সুন্দর ওয়েদার। দাঁড়াও দেখছি। কি এমন চিন্তা করছেন স্যার? গত 5-6 মাসে যতগুলো নিউলি ম্যারিড কাপল আত্মহত্যা করেছে, সবগুলো আত্মহত্যার মধ্যেই কিছু না কিছু মিল আছে, প্রায় 70%। কিভাবে স্যার? গাজীপুর, পাবনা, যশোর, খুলনা, কুমিল্লা কিংবা ঢাকার মোহাম্মদপুরের সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে, সবগুলোর মধ্যেই প্রায় 70% মিল আছে। আর বাকি 30%? 70% যেহেতু উদ্ঘাটন করে ফেলেছি, বাকি 30%ও খুব দ্রুত উদ্ঘাটন করে ফেলব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে নামাজে ছিলাম, একটু দেরি হয়ে গেল, আপনাকে বসিয়ে রেখেছি। কোনো সমস্যা নেই, বসুন। তারপর বলুন অফিসার, কি বিষয়? আপনি হয়তোবা জেনে থাকবেন, গত পরশুদিন বাড্ডায় একটি নবদম্পতি, তাদের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা জানতে পারলাম, ওই নবদম্পতির বিয়েটা আপনার তত্ত্বাবধানে এবং আপনার বাড়িতেই হয়েছিল। সো আপনি যদি এ ব্যাপারে আমাকে একটু কিছু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতেন। ও, বাড্ডায়? হ্যাঁ, এরকম একটা বিষয় শুনলাম তো। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যারা মারা গিয়েছিল তাদের বিয়েটা আপনিই করিয়েছিলেন এবং আপনার এখানেই হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মানে আমার বাসায় বিয়ে হয়েছিল, ঠিক আছে, মানে এরকম অনেক বিয়ে হয়েছে আমার বাসায়, তো এ বিষয়ে আমাকে কেন বলছেন আসলে? আচ্ছা, ওদের সঙ্গে তো আপনার কোনো ব্লাড রিলেশন নেই, তাই না? অফিসার, আপনি আমার আশেপাশের লোকদের জিজ্ঞেস করে দেখতে পারেন যে এই আজগর আলী গরিব অসহায় মানুষের পাশে ছিল, আছে, থাকবে। এরকম অনেক অসহায় মেয়ে ছেলে ছিল যাদের আমি বিয়ে দিয়েছি। অনেক আশ্রয়হীন প্রেমিক প্রেমিকা আমার কাছে এসে আশ্রয় পেয়েছে। এটা তো খারাপ কিছু না। তাদের যাওয়ার জায়গা ছিল না দেখেই তো আমি আশ্রয় দিয়েছি, থাকতে দিয়েছি, খাইয়েছি, এবং সময় মতো তারা চলেও গিয়েছে। তারা কেন মারা গেল এই বিষয়টা আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, আপনাকে একটা কোশ্চেন করি। ওদের সঙ্গে আপনার প্রথম কোন দিন দেখা হয়েছিল? হ্যাঁ, আগেই বললাম যে আমি সব সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াই। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এই আজগর আলীর কাজ। একদিন সবই তো শুনলেন আসগর ভাই, আমরা দুইজন দুইজনকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু আমাদের যাবার মতো কোনো জায়গা নেই। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। আরে বোকা ছেলে, এই দুনিয়ার মালিক ওই একজনই। কার জায়গা আর কে বাহাদুরি করে? আরে জায়গা যদি নাই থাকবে তাহলে আসগর ভাইয়ের বাড়িতে এলি কি করে? হ্যাঁ, সবই নসিব, ওই উপরওয়ালার খেলা। দেখেছো, আজ আবার দুজন অসহায় প্রেমিক প্রেমিকা তোমার বাড়িতে এসেছে। তারা ভালোবাসার স্বপ্নের পৃথিবীতে বাঁচতে চায়। এই যে ছবিটা দেখছো, ওর নাম রেখা। ও তোমার মতো বড়লোক বাবার একমাত্র মেয়ে ছিল। আমি ছিলাম গরিব ক্ষেত মজুর বাবার সন্তান। তাই আমাদের ভালোবাসাকে রেখার বাবা কোনোভাবেই মেনে নিচ্ছিল না। রেখার বাবা জোর করে রেখাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়, আর সে রাতেই রেখা বিষকে আত্মহত্যা করে।
আজ আজ আল্লাহ আমাকে সব দিয়েছেন, সব দিয়েছেন, সব কিছু আছে আমার, শুধু রেখা নেই আমার সাথে। তাই আমি প্রতিজ্ঞা করেছি যতদিন বাঁচবো আর কোনো প্রেমিক যুগলকে, আর কোনো প্রেমিক প্রেমিকাকে ভালোবাসার জন্য মরতে দেব না। আমি নিজে তোমাদের বিয়ে দেব। যতদিন খুশি তোমরা এই ভাইয়ের বাসায় থাকবে। এই এই তোরা কে কোথায় আছিস? এই যা, তোরা বিয়ের ব্যবস্থা কর। কই জাকি? এই ভাইয়া, আরে তোমাদের স্থান পায় না আমার বুকে, আমার বুকে। ঠিক সেদিনই আমি নিজে থেকে কাজী ডেকে আমার নিজের তত্ত্বাবধানে ওদের বিয়ে দিই এবং তাদের বাসরের ব্যবস্থা করি। তোমার কি ভাবছো এত? ভাবছি উপরওয়ালার কথা, তার লীলা বোঝা বড় দায়। তাই কল্পনাও করিনি এত জাঁকজমক করে আমাদের বিয়ে হবে। আমি ফেরেশতা দেখিনি, তবে ফেরেশতা তুল্য মানুষ দেখেছি। সত্যি আজ আজগর ভাইয়ের মতো ফেরেশতা তুল্য মানুষ আছে বলেই এই পৃথিবীটা এখনো টিকে আছে। আমি তোমায় বলেছিলাম না মামুন, তোমার কষ্টের ভাগ তুমি আমায় দিলে, আমার জীবনের সমস্ত সুখ দিয়ে আমি তোমার জীবন রাঙিয়ে দেব। উফ, আজ আর কোনো কষ্টের কথা না, আজ আমাদের বাসর রাত। সমস্ত দুঃখ কষ্টকে বিদায় জানিয়ে আজকের রাতটা শুধু দুজন দুজনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আরেকটা জিনিস, বিয়ের পর তো আপনার এখানে ওরা বেশ কয়েকদিন ছিল, তাই তো? হ্যাঁ। হঠাৎ ওরা বাড্ডায় কেন শিফট হলো? এরপর তারা বেশ কিছুদিন আমার বাসাতেই ছিল। তারপর একদিন শুনলাম যে বাড্ডা নাকি কোথায় যেন ছেলেরা চাকরি হয়েছে। আমিও অনুরোধ করেছিলাম আমার বাসায় থাকতে, তো বোঝেন তো শিক্ষিত ছেলে, তার পার্সোনালিটির একটা ব্যাপার তো আছে, তাই থাকতো না। আমি আমার সাধ্যমতো তাদের সাহায্য করি এবং বলি আর কখনো যদি কোনো ধরনের সাহায্য লাগে আমার কাছে যেন আসে। তারপর তারা চলে গেল। এরপর ফোনে বেশ কিছুদিন কথা হয়েছিল, শুনলাম ভালো আছে, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি নিজেও প্রস্তুত ছিলাম না, কেন তারা এমন করলো। ঠিক আছে, আজ তাহলে আমি উঠি। তদন্তের স্বার্থে যদি কখনো আপনার সহযোগিতা প্রয়োজন হয়, আশা করি তখন আপনার এরকমই সহযোগিতা আমি পাবো। আশা করি নেক্সট টাইমও এরকমই সহযোগিতা আমাকে করবেন। অবশ্যই অবশ্যই। আসি তাহলে আমি আজকে। আর হ্যাঁ, এরকমই সহযোগিতা সবসময় করবেন। থ্যাংক ইউ।
ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে। কি চমৎকার ওয়েদার। আমার কি মনে হয় জানেন স্যার, এমন ওয়েদারে ডিউটি না করে আমাদের প্রেম করা উচিত। মিস সিমি, আপনি আপনার বকবকটা প্লিজ একটু বন্ধ করতে পারেন? স্যার বকবক করতে না আমার খুব ভালো লাগে স্যার। আপনার বকবকে না আমার মাথা ধরে যাচ্ছে। স্যার মাথা ধরে থাকলে এক কাজ করুন, কানে তুলো দিয়ে রাখুন। কানে তুলো দিয়ে রাখুন। মিস সিমি, স্যার স্যার আপনি আমাকে ধমক দিলেন স্যার। স্যার আমার মাথা ঘুরতেছে, স্যার আমার মাথা ঘুরতেছে, পড়ে গেলাম পড়ে গেলাম। আরে কি হলো? আমার পাগলা বন্ধুটা কোনখানে আছো লুকাইয়া, আমার ভোলা বন্ধুটা কোনখানে আছো লুকাইয়া, আমার পাগলি বন্ধুটা কই আর যাব তোকে ছাড়িয়া, আমার কলিজাটা আমি কই আর যাব তোকে ছাড়িয়া, বুকেরই ভিতরে যত্ন করে, বুকেরই ভিতরে যত্ন করে রাখিব তোরে বাঁধিয়া। আমার পাগলা বন্ধুটা কোনখানে আছো লুকাইয়া, আমার পাগলি বন্ধুটা আমি কই আর যাব তোকে ছাড়িয়া। তুই আমার চাঁদেরই আলো, ও বন্ধু রে তুই আমার চাঁদেরই আলো, চাঁদনি রাতে থাকলে কাছে লাগে রে ভালো, আমার লাগে রে ভালো। তুই আমার আপনের আপন, ও সখী রে তুই আমার আপনের আপন, তোরে না দেখলে আসে দুই চোখে কান্দন, আমার দুই চোখে কান্দন, দুবাহু বাড়াইয়া বুকেতে জড়াইয়া, দুবাহু বাড়াইয়া বুকেতে জড়াইয়া রাখিব তোকে ধরিয়া। আমার ভোলা বন্ধুটা কোনখানে আছো লুকাইয়া, আমার পাগলি বন্ধুটা আমি কই আর যাব তোকে ছাড়িয়া। তুই আমার নয়নের আলো, ও সখী রে তুই আমার নয়নের আলো, লাগে না তুই ছাড়া কোনো কিছুই ভালো, আমার কিছুই ভালো। তুই আমার নাক ফুলের সোনা, ও বন্ধু রে তুই আমার নাক ফুলের সোনা, কাছে না থাকলে বাড়ে মনে যন্ত্রণা, আমার মনে যন্ত্রণা। দুবাহু বাড়াইয়া বুকেতে জড়াইয়া, দুবাহু বাড়াইয়া বুকেতে জড়াইয়া রাখিব তোকে ধরিয়া। আমার ভোলা বন্ধুটা কোনখানে আছো লুকাইয়া, আমার পাগলি বন্ধুটা আমি কই আর যাব তোকে ছাড়িয়া।
বুকেরই ভিতরে যতন করে, বুকেরই ভিতরে যতন করে রাখিব তোরে বান্ধিয়া। আমার পাগলা বন্ধুটা কোনখানে আছো লুকাইয়া, আমার পাগলি বন্ধুটা আমি কয়ার যাব তোকে ছাড়িয়া। স্যার এত অল্প সময়ে ঘেমে গেলেন, সারা জীবন আমাকে কি করে সামলাবেন স্যার? সিমি, বিহেভ ইয়োরসেলফ। আশেপাশে কত মানুষ হয়তো আমাদেরকে এই মুহূর্তে দেখছে। স্যার দেখতে দিন না স্যার, এখন তো আমরা একটু আপনি চলুন, আমরা এখন অন ডিউটিতে আছি। স্যার মাথা ধরে গেল, হ্যাঁ পাগল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আকবর ভাই, আমার নাম মিতুল আর ওর নাম শীতল। আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আপনারা সঠিক জায়গায় এসেছেন। আপনারা এই বাড়িতেই থাকবেন। আমি নিজে দাঁড়িয়ে আপনাদের দুজনকে বিয়ে দেব। আর যতদিন না আপনাদের কোনো ব্যবস্থা হচ্ছে, এই বাড়িতেই থাকবেন, কোনো সমস্যা নেই। যেহেতু তোমরা ছোট, তোমাদেরকে তুমি করেই বলি। চলো, তোমরা আমাদের এখানে থাকবা। ভাই, আমাদের ভাই, এখানে, থাকবো। আমাদের আচ্ছা, এখানে, ঠিক আছে, ঠিক আছে। এই আমাদের এখানে থাকবে। আসো, এই আসো। আমাদের এখানে থাকবে। আসো। এই আমাদের এখানে চলো। থাকবা। আমাদের থাকার একটা ব্যবস্থা হলো।
হ্যালো মিস্টার ডেভিড। হ্যালো মিস্টার আজগার। ওয়েলকাম ওয়েলকাম। খোশ আমদেদ, খোশ আমদেদ। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই একটু মানসিক ভারসাম্যহীন। ইয়া মিস্টার ডেভিড, আপনার জন্য খাসা প্রোডাক্ট রেডি আছে। মিস্টার আজগর সাহেব, আপনার প্রোডাক্ট আমার দেশে ব্যাপক চাহিদা। আলহামদুলিল্লাহ। যদি এইভাবে আপনি প্রোডাক্ট দিতেই থাকেন তাহলে অতি অল্প সময়ে আমরা কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। আলহামদুলিল্লাহ। শুনেন, আপনার জন্য এবার খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট রেখেছি, তবে একটু আপত্তি আছে। বলেছিলাম যে এবার একটু বাড়িয়ে দিতে হবে। আসলে সচরাচর তো যেটা দিচ্ছে সেটাই নিচ্ছি। এখন পর্যন্ত ডেভিড, বিভিন্ন পাশে একটু খরচাপাতির ব্যাপার আছে, তাই হচ্ছে এবার একটু বাড়িয়ে দিতে হবে মিস্টার ডেভিড। আজগর সাহেব, কোই বাত নেই, আপনার কথা মতনই এবার 10 লাখ টাকা বাড়িয়ে এনেছি। এই যে আপনার থ্যাংক ইউ। ওয়েট, ও শিওর শিওর, আপনার জন্য মিস্টার আজগর। ও থ্যাংক ইউ মিস্টার ডেভিড। খুশি তো আজগর সাহেব? থ্যাংক ইউ মিস্টার ডেভিড। আমাদের ব্যবসা আরো ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে ওকে বাই, সি ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, গুড বাই, টাটা। দমের বায়ু পুরাই গেলে, মায়া কায়া সবই ফেলে। দমের বায়ু পুরাই গেলে, মায়া কায়া সবই ফেলে। শূন্য হাতে যাইবা চলিয়া রে, 2 দিনেরই এই যে দুনিয়া। ও মন রঙিলা, ও মন রঙিলা, ও মন রঙিলা রঙিলা, আইসা ভাবে কি করিলা। ও মন রঙিলা রঙিলা, আইসা ভাবে কি করিলা। করলা বাড়ি কারি কারি, সম্পদেরই পাহাড়। কে পাঠাইলো কি করিতে, ভাবলা না একবার। করলা বাড়ি কারি কারি, সম্পদেরই পাহাড়। কে পাঠাইলো কি করিতে, ভাবলা না একবার। আরাম খাইয়া আরাম পাইয়া, তুমি আরাম খাইয়া আরাম পাইয়া, দিন দুনিয়া গেলা ভুলিয়া। মনা দিন দুনিয়া গেলা ভুলিয়া। ও মন রঙিলা, ও মন রঙিলা, ও মন রঙিলা রঙিলা, আইসা ভাবে কি করিলা। ও মন রঙিলা রঙিলা, আইসা ভাবে কি করিলা।
মাইয়া গাড়ি সুন্দর নারী নাই যে হুশ তোমার উপর ভালো ভিতরে কালো মুনাফিক কারবার রইলা ভ্রমে হর কদমে রইলা ভ্রমে হর কদমে ভেবে দেখো দু চোখ বুঝিয়া মনা ভেবে দেখো দু চোখ বুঝিয়া ও মন রঙিলা ও মন রঙিলা ও মন রঙিলা রঙিলা আইসা ভবে কি করিলা ও মন রঙিলা রঙিলা আইসা ভবে কি করিলা দমের বায়ু পুরাই গেলে মায়া কায়া সবই ফেলে শূন্য হাতে যাইবা চলিয়া ওরে দুই দিনেরই এই যে দুনিয়া ও মন রঙিলা ও মন রঙিলা ও মন রঙিলা রঙিলা আইসা ভাবে কি করিলা ও মন রঙিলা রঙিলা আইসা ভাবে কি করিলা ও মন রঙিলা রঙিলা আইসা ভাবে কি করিলা রাখছি রে। মিতুল কোথায় যাচ্ছ হাতে ফাইল নিয়ে? হাতে ফাইল আর দেখো অ্যাড্রেসটাও টুকে নিয়েছি। এই ঠিকানা মোতাবেক আমি একটা জায়গায় যাব ইন্টারভিউ দিতে, চাকরির ইন্টারভিউ। চাকরির ইন্টারভিউ? এত কষ্ট করে চাকরি খোঁজার কি দরকার বলো? আমরা তো এখানে ভালোই আছি। আর তাছাড়া আজগর ভাই ফেরেশতার মতো একজন মানুষ। উনি আমাদের থাকা খাওয়া ভরণ পোষণ সবকিছুর ব্যবস্থা করেছেন। তারপরও তুমি এত কষ্ট করে চাকরি খুঁজতে যাচ্ছ? শীতল, তুমি কি ভুলে গেছো আমি কিন্তু পড়াশোনা জানা ছেলে, গ্র্যাজুয়েশন করেছি। যতই এখানে থাকা খাওয়ার সুবিধা পাই না কেন, তাতে কি আত্মসম্মান বোধ বলতে কি আমার কিছু থাকতে নেই? আমার একটা চাকরি হবে, সেই চাকরির ভরসায় আমি একটা ছোট্ট বাসা ভাড়া করব, সেই বাসায় তুমি থাকবে, সেটাই তো আমার স্বপ্ন ছিল। পরের ঘাড়ে আর কতদিন বসে খাবো? আমি মানছি আজগর ভাই ফেরেশতার মতো মানুষ, আমাদের জন্য অনেক কিছু করেছেন। তাতে কি সারা জীবন আমি তার ঘাড়ে বসে খাবো? তাহলে পড়াশোনা কেন করলাম? তা অবশ্য তুমি ঠিকই বলেছ। তারপরেও আর কিছুদিন পর না হয় চাকরি খোঁজো। শীতল, সিরিয়াসলি আমি তোমার সঙ্গে এই ব্যাপারে আর কোনো কথাই বলতে চাই না। হ্যাঁ, তুমি জাস্ট আমার জন্য দোয়া করো, যাতে ইন্টারভিউটা আমি খুব ভালো করে দিতে পারি, চাকরিটা যেন আমারই হয়। আর শোনো, ইন্টারভিউ দিলেই কিন্তু চাকরি হয়ে যায় না। আজকে এক ইন্টারভিউ দিব, কালকে আরেক ইন্টারভিউ দিব, ইন্টারভিউর পর ইন্টারভিউ দিতেই থাকবো, তবেই তো আমার চাকরি হবে। অন্তত চেষ্টাটা তো করতে হবে। শীতল, মানে আমার হাতে আর কোনো সময় নেই, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তুমি আমার জন্য দোয়া করো। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ তন্নি। মিস্টার রিফাত, যে কোনো ভাবেই হোক মূল হোতাকে আমাদেরকে পেতেই হবে। আই মিন নাটের গুরু। প্রায় গুছিয়ে নিয়ে এসছি, লাস্ট মিশনটা সাকসেসফুল হতে পারলেই ওই নাটের গুরুকে আমি ধরতে সক্ষম হব। জাকি ভাই, যা বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। मिस्टर इकबाल, कैसे हैं आप? अच्छा है। आपका हाल कैसा है? अल्हम्दुलिल्लाह। देखिए जनाब, आपका प्रोडक्ट बहुत अच्छे है। आपका प्रोडक्ट हमारा मुल्क में
बहुत अच्छे चलते हैं, लेकिन हम और भी अच्छे चाहते हैं। जितना अच्छा प्रोडक्ट मिलेगा उतना ही अच्छा रुपया मिलेगा। जितना पैसा लगे, जितना रुपया लगे, सब आपके लिए, सब आपके लिए। টাকা রে টাকা। इतने सारे रुपये? মিস্টার ইকবাল, আমি এবার আপনাকে আচ্ছা প্রোডাক্ট, অনেক সুন্দর প্রোডাক্ট আছে। রুপিয়া যেমন এনেছেন, প্রোডাক্টও তেমনই পাবেন ইনশাআল্লাহ। আমি ইমানদার লোক আছি, আপনিও ইমানদার লোক আছেন। ইমানদার আর ইমানদারের বিজনেস তো ইমানদারিতেই হবে নাকি? बहुत अच्छे, बहुत अच्छे। শুক্রিয়া শুক্রিয়া शुक्रिया। চলেগা। শোনো মিস্টার জ্যাকি, ইকবাল সাহেবকে ওনার প্রোডাক্ট দিয়ে দাও। যাও। জরুর জরুর। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। आइए 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 साहब आइए। হে মাবুদ, হে মাবুদ, আমার ব্যবসাকে তুমি আরো চাঙ্গা করে দাও ইমানদারি সে। আরে আসো আসো। ভাইজান, আমার তো একটা গুড নিউজ আছে ভাইজান। আমার চাকরি হয়েছে ভাইজান। চাকরি হয়েছে? জি ভাইজান। এটা তো ভালো কথা। ভাইজান, আমি আর শীতল একটা ছোট্ট বাসা নিছি ভাইজান, আর আমরা কালকে সেই বাসায় শিফট করব। চাকরি হয়েছে ভালো কথা, কিন্তু আমার এখান থেকে কোনো সমস্যা হচ্ছে যে চলে যেতে হবে। থাকো না আর কিছুদিন। ভাইজান, আপনি আর কত করবেন ভাইজান? আর পড়াশোনা শিখছি কি জন্য না শীতল? আত্মসম্মান বোধ বলেও তো একটা ব্যাপার আছে ভাইজান। বুঝতে পেরেছি, তোমার আত্মসম্মান বোধে লেগেছে তো সমস্যা নেই। নতুন সংসারে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমি দেখছি। ভাইজান কি করতেছেন ভাইজান? এই টাকাগুলো রাখো। ভাইজান এগুলো রাখো তো, লাগবে না আমি ভাই ভাইজান। হিসেবে দিয়েছি। আপনি যে দিয়েছেন তাতে রাখো, আমাদের কাজে চলবে। দেবে, রাখো। ভাইজান হ্যাঁ, বুঝতেছো না কেন? রাখো। এত টাকা ভাইজান? দেখো, ভাইটা কিছু কিন্তু, হ্যাঁ, আমার ভাই আর বোন নতুন সংসার করবে, নতুন বাসায় উঠবে, তাদের আসবাবপত্র কিনতে হবে না? এই অনেক রকম সংসারে অনেক রকমের সমস্যা হতে পারে। টাকাগুলো রাখো, আরো যে কোনো সমস্যা হলে ভাইকে স্মরণ করবে। ভাইজান সত্যি আপনি মানুষ না, আপনি ফেরেশতা। হ্যাঁ ভাইজান, আপনার মতো এমন ফেরেশতার মতো মানুষ আমার জীবনে আর কখনো দেখিনি। আপনি মানুষ না, আপনি ফেরেশতা। ও যদি ফেরেশতা হয় তাহলে মুনাফিক কে? হ্যাভ ইউ গন ম্যাড? ঠিক আছেন? কাকে মুনাফিক বলছেন? আমার ভাইজান মুনাফিক। ঠিক আছেন ভাই? আপনাদের মতো যারা নতুন বিবাহিত, কিছুটা অসহায় প্রকৃতির, যাদেরকে মা বাবা বাড়িতে ঠাঁই দেয়নি, কিংবা যাদের ঠাঁই পাওয়ার মতো কোনো জায়গা নেই, তাদেরকে ওর মতো মুনাফিক ঠাঁই দিয়ে স্বামী স্ত্রীর প্রাইভেট মুহূর্তগুলো ভিডিও করে পর্ন ছবি বানিয়ে তা বিভিন্ন বিদেশি ওয়েবসাইটগুলোতে আপলোড করত। ভয়ের কিছু নেই, আপনাদের ভাগ্য ভালো, আপনাদের পেন ড্রাইভটি আমরা উদ্ধার করতে পেরেছি। না হলে হয়তো বা ওই সকল কাপলদের মতো আপনাদের পরিণতিও একই হতো। মিস্টার মুনাফিক, আপনার যত সাঙ্গপাঙ্গ এবং বিদেশি এজেন্টরা আছে সবাই এখন আমাদের হাতে বন্দী। আপনারই বাড়িটাকে আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। পালানোর কোনো প্রকার চেষ্টা করবেন না, এবং চেষ্টা করলে কোনো লাভও হবে না। আর আপনার জন্য আমরা একটি গোপন কক্ষের ব্যবস্থা করছি, যেখানে আপনার থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত এই আইন শৃঙ্খলা বাহিনী করবে। খবরদার! আমারে ঘিরে ফেলাইছো, হ্যাঁ? আমারও ধরতে আইছো? এই আমি আজগর ভাই, আমি আজগর ভাই।
এই এলাকায় যত মসজিদ দেখো আমি বানাইছি, আমি এতিমখানা বানাইছি, আমি মানুষের মাইয়ের বিয়ে হয় নাই, বিয়ের টাকা দিছি। আমারও ধরে নিয়ে যাবা আর এলাকা লোক ছাড়বে? সবাই বিশ্বাস করে, আমারও বিশ্বাস করে, আমি তো সবার চোখে ফেরেশতা। আপনি কোনো প্রকার চালাকির চেষ্টা করবেন না, আপনি আইনের কাছে আত্মসমর্পণ করুন, আপনাকে নয়তো মরতে হবে। কি আমার মেরে ফেলাবা, আমার মেরে ফেলাবা, আমারে ধরবা, আমার মেরে ফেলাবা? এই আজগর ভাই যেদিন থেকে এই লাইনে আসছে সেদিনে কসম করছে কোনোদিন পুলিশ বা প্রশাসনের হাতে ধরা দেবে না, তাদের হাতে মরবে না। আমি আমার ভাগ্য বিধাতা, আমি আজকে আমার ফুটপাত থেকে এখানে নিয়ে আসছি, আর আমার সবকিছু তুলিসাৎ করে দিবা তোমরা? তা তো হবে না। আসগর ভাই